অরক্ষিত ঢাকা মাওয়া এক্সপ্রেসে ঘটছে ছিনতাই, ডাকাতি ও হত্যার ঘটনা। নজরদারির অভাব, টহল বাড়ানোর তাগিদ। কুয়াশা কমলেও সারা দেশে বেড়েছে শীতের দাবর। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি, বিপাকে শ্রমজীবীরা। উপদেষ্টা এফ হাসান আরিফের জীবনাবসান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। আজ হাইকোর্টে দ্বিতীয় জানাজা। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। মাদারীপুরে মামলা বাণিজ্য, গণঅভ্যুত্থানে হত্যা মামলায় ভাসছেন সহযোদ্ধা। তদন্তে বাদ পড়বে নিরপরাধী, বলছে পুলিশ। বান্দরবানে নাইখংছড়িতে ইউপি চেয়ারম্যানের নানা অনিয়ম, জামিনে বেরিয়ে জড়াচ্ছেন দুর্নীতিতে, অপসারণ দাবি। এবং জার্মানির ম্যাগডেবার্গ শহরে বড়দিনে মার্কেটে গাড়ি চাপা, নিহত 2, আহত 768, 15 জনের অবস্থা আশঙ্কাজনক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সাথে আছে আমি সাইনা ইসলাম। অরক্ষিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে প্রায়ই ঘটছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি না থাকার অভিযোগ স্থানীয়দের। এ ধরনের ঘটনা রোধে মহাসড়কের সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সুমিত সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শোভা। পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলার প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। তবে এটি এখন যেন অপরাধের আখড়া। চলতি বছর এক্সপ্রেসওয়েতে অন্তত অর্ধশতাধিক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ গেল 30 নভেম্বর এক্সপ্রেসওয়েতে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনা জনমনে আতঙ্ক ও নানা প্রশ্নের জন্ম দেয়। কয়েকদিন আগে যে পদ্মা সেতুর কাছাকাছি আমাদের শ্রীনগরে একটা মেয়ের প্রকাশ্য দিবালোকে 5টা গুলি করে হত্যা করেছে। আপনার মতন মানুষ চশমা বলো ইগুলো একটা দেখা যাচ্ছে উনি যাত্রী, কিন্তু উনি যে চোর এটাকে বোঝার কোনো উপায় নাই। ওনার হাতে কেমিক্যাল থাকে, না ইঞ্জেকশন থাকে, যে কোনো মাধ্যমে আমাদের গাড়ি নেওয়া যায়। স্কুল কলেজের মেয়েরা যখন চায় এরা ইপচিটিং এর শিকার হয়। মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তের দোগাছি, সমসপুর, নিমতলা ও শ্রীনগর বাজার সহ অন্তত 5টি পয়েন্টে সড়ক বাতি একেবারেই অচল। অধিকাংশ স্থানে বিকল সিসিটিভি ক্যামেরাও। এই সুযোগকেই কাজে লাগায় অপরাধীরা। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় মহাসড়ক রাতে অরক্ষিত হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। এক্সপ্রেসওয়েতে যে ফ্লাইওভারগুলো রয়েছে এর বাইরে কোনো বাতি নেই। রাতের বেলাতে যারা চলাচল করে এখানে অপরাধটা বেশি সংঘটিত হয়। এখানে অটো ছিনতাই করে অটো চালকদেরকে হত্যা করা হয়েছে এবং সিএনজি যাত্রীদের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইটা বেশিরভাগই হইল আপনার বিলতারা রাস্তার, তারপরে হইল আপনার হাসারা, তারপরে হইল চাইলতাপাড়া, তারপরে হইল ঝিলমিল, মানে এই সব জায়গায় হইল আপনার ছিনতাইটা বেশি হয়। অপরাধ প্রবণতা কমিয়ে আনতে মহাসড়কে টহল জোরদারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা টহলটাকে আরো জোরদার করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। রাস্তায় যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো বিকলগুলো এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন এটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সড়ক বাতি বাড়ানো ও বিকল সিসিটিভি ক্যামেরা সচলের আশ্বাস দেয় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সড়ক বাতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো বাতি যদি অকেজ বা নষ্ট হয়ে যায় সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো মেরামত করার ব্যবস্থা নিচ্ছি। এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখতে রাতে টহল বাড়ানোর পাশাপাশি নিয়মিত যৌথ বাহিনীর অভিযানের তাগিদ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে এই ঘটনা ঘটে। যাত্রীরা জানায়, শুক্রবার বিকেলের দিকে ওয়েলকাম ব্যানারের যাত্রীবাহী একটি বাস ঢাকার মতিঝিল থেকে চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা 6:30টায় বাসটি সাভারের বিপিএটিসির সামনে পৌঁছলে 3-4 জনের ছিনতাইকারী দল বাসে ওঠে। এ সময় তারা ধারালো দেশীয় অস্ত্র ঠেকিয়ে কয়েকজনকে জিম্মি করে। পরে বাসে থাকা 15-20 জন যাত্রীর কাছ থেকে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধরও, ছুরিকাঘাত করে। পরে ছিনতাইকারী দলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কে নেমে যায়।
আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাভার মডেল থানার পুলিশ জানায় এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রবীণ আইনজীবী এএফ হাসান আরিফ আর নেই। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ধানমন্ডিতে এশার নামাজ শেষে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। আজ সকাল 11টায় হাইকোর্টে হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। কায়েস রাহাতের প্রতিবেদন। গেল ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন প্রবীণ আইনজীবী এএফ হাসান আরিফ। তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। হাসান আরিফের পরিবার জানায় দুপুর ৩টার দিকে অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডি ল্যাবেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় তাকে দেখতে আসেন উপদেষ্টা সহ তার সহকর্মী, রাজনীতিবিদ ও শুভানুধ্যায়ীরা। বলেন, হাসান আরিফের শূন্যস্থান অপূরণীয়। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। বাংলাদেশের লিগ্যাল প্রফেশনের একজন মহিরুহু ছিলেন। বাংলাদেশের অনেক লিগ্যাল অ্যাক্টিভিজম যেগুলো মানে আপনার ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিফেন্ড করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। এশার নামাজের পর ধানমন্ডির বাইতুল আমান মসজিদে হাসান আরিফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। শনিবার সকাল 11টায় হাইকোর্টে হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তার মেয়ে দেশে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। বাগেরহাটে চাষ হচ্ছে বিদেশি ফুল লিলিয়ান। এরই মধ্যে পরীক্ষামূলক চাষে সফল হয়েছেন উদ্যোক্তা ফয়সাল। এই ফুল দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। জীবন বাজি রেখে 24 বিপ্লব করে এখন সহযোদ্ধা হত্যা মামলার আসামি মাদারীপুরের অনেক। শুধু অনেক নয়, মাদারীপুর জুড়ে এমন মিথ্যা মামলা হয়রানিতে শত শত পরিবার। অধিকাংশ মামলার বাদীদের চেনে না নিহতের স্বজনরা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 13তম পর্ব। অনুসন্ধান করেছেন মাদারীপুর প্রতিনিধি শিবশঙ্কর রবি দাস। জানাচ্ছেন MA আজিম। মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্লোগান তুলতেন অনিক হাওলাদার। এখন তিনিই নিহত সহযোদ্ধা হত্যা মামলার আসামি। আন্দোলন চলাকালে ঢাকায় নিহতের ঘটনায় তাকে আসামি করে মামলা করেছেন রনি শরীফ নামের একজন। অথচ ঘটনার সময় তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে। আমি যুদ্ধ করেছি, আমার সহযোদ্ধা যুদ্ধ করেছে আরেকজন ঢাকায়, উনি মারা গেছে, ওনার মামলা আমাকে দিল এবং আমাকে এক পর্যায়ে বলল যে তুমি কিছু টাকা দাও, তোমার মামলাটা আমি দেখতেছি, আমি তোমার নামটা বাদ দিয়ে দিব। এমন মিথ্যা মামলা আর রমরমা বাণিজ্য চলছে মাদারীপুর জুড়ে। আন্দোলনে স্বজনহারা পরিবারগুলো মামলা না করলেও বিভিন্ন মহল মামলা করে ফাঁসিয়ে দিচ্ছে নিরীহ মানুষদের। আমার সম্পদ হারিয়ে গেছে, ভাই মামলা করবো কার জন্য? কার জন্য কেন মামলা করবেন? আর আরেকজনটা কেন করবেন? মামলাটা যে দিছে সেটা আপনাদের সাথে কথা বলে দিছে? না, সে আমাদের সাথে কোনো মামলার বিষয়ে কোনো কেউ কথা বলেনি। আমার ভাইয়ের হয়ে একজনে মামলা দিছে, তো আমরা কিন্তু তাকে চিনিও না, জানিও না। তাদের রাজনীতি নিয়ে দ্বন্দ্ব, তারা তাদেরটা দিয়ে দিবে, কিন্তু একটা শহীদ ফ্যামিলির তো হয়রানি করার কোনো প্রয়োজন নাই। আর আমরা তাদেরকে বলিও নাই যে আপনারা মামলা দেন। এমন ঘটনায় ক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরাই। এই 24 গণঅভ্যুত্থানের পরিপন্থী বা বৈপরীত কাজকে আমরা কখনোই সমর্থন করি না, সমর্থন করব না। আমরা সমস্ত অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনে
আবার রাজপথে নামবো। ক্যামেরার সামনে না এলেও মুঠোফোনে কথা হয় মামলা বাণিজ্যের অন্যতম হোতা খলিলের সাথে। তিনি জানান রাঘব বোয়াল ধরতেই মামলা করেছেন তিনি। বড় ধরনের রাঘব বোয়াল আছে, ওই কয়েকটা ধরবো আর কিছু লোকজন নিরীহ যারা আসামি হয়েছে কিছু এদেরকে খালাস ছেড়ে দেবো ওই সময় দেওয়া হয়েছিল। এটা ওই যে আমাদের রাজনৈতিক ভাবে একজনের দিয়েছিল। অবশ্য জেলা পুলিশ বলছে সঠিক তদন্তে বাদ পড়বে নিরপরাধীরা। তদন্তকারী কর্মকর্তাগণ মামলা সুষ্ঠুভাবে তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করবে। সেক্ষেত্রে কেউ যদি নিরপরাধ হন সেই বিষয়টি আমরা বিবেচনায় নেব। 24-এর বিপ্লবে গণহত্যার সঠিক বিচার নিশ্চিতে মামলা হয়রানি ও বাণিজ্য বন্ধ জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে শীতের দাপট। ভোরে হাড় কাঁপানো ঠান্ডায় কাজে বের হওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে অনেকের। বিশেষ করে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিকে শীতের তীব্রতায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। চা বাগান, হাওর ও পাহাড় বেষ্টিত জেলা মৌলভীবাজারে বেড়েছে শীতের তীব্রতা। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 11.9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে দেখা যায় যানবাহন। এদিকে ভোরেই গরম কাপড় পরে জীবিকার তাগিদে বেরিয়ে পড়েছেন চা শ্রমিকরা। এসব এলাকায় শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে। তীব্র শীতে বিপর্যস্ত ময়মনসিংহের জনজীবন। শীত উপেক্ষা করেই ভোর থেকে কর্মস্থলে যেতে বাধ্য হন শ্রমজীবীরা। এমনকি সকাল 10টার আগে দেখা মেলে না সূর্যের। পৌষের শুরু থেকে লালমনিরহাটে কুয়াশা কিছুটা কম থাকলেও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। শীত উপেক্ষা করে খুব সকালে কাজে বের হন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে ছিন্নমূল মানুষের ঠান্ডা নিবারণে শীতবস্ত্র বিতরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান সবার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার দোসরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে স্থানীয় জনগণ ও পরিষদ সদস্যরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। আওয়ামী লীগের আমলে অবৈধভাবে নির্বাচিত এই চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে দুর্নীতিসহ নানা অনিয়ম করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। স্থানীয়রা এখন পরিষদে তালা ঝুলিয়ে তার অপসারণ ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার দোসরি ইউনিয়নের 4 নং ওয়ার্ড মেম্বার পদে পরাজিত হলেও পরে রাতের ভোটে ফ্যাসিস্ট সরকারের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ইমরান। স্থানীয়রা জানান 16 বছর আগে তেমন কোনো সম্পদ না থাকলেও চেয়ারম্যান হওয়ার পর তিনি অনিয়ম, দুর্নীতি এবং সরকারি বেসরকারি টাকা আত্মসাৎ করে রাতারাতি হয়ে যান আঙুল ফুলে কলা গাছ। তার বিরুদ্ধে বিচারের নামে টাকা আদায়, ভিজিট বিতরণে অনিয়ম, রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং সরকারি ঘর প্রদান সহ অন্যান্য কাজের নামে অবৈধ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। মানববন্ধনে না যাওয়ার জন্য এখানে আসার জন্য বলছে চেয়ারম্যানে। আমি প্রকল্প এখানে পিছিয়ে যাচ্ছি, প্রকল্প আছে কিনা দেখছি, কোনো সিটিও আসে নাই, কোনো প্রকল্প আসে না। ইমরান চেয়ারম্যান তুই ভাই আরে গদ দিব বলি হয় আর তো 90,000 কোটি লইয়ে তখন চেয়ারম্যানরা গিয়ে হয়তো খরচা দিয়া পারিব, হয়তো 50 দিয়া পারিব, সামনে টিউনো শেয়ার দিয়া পারিব, টিউনো দিয়া পারিব হনা হাইম দলত হতে গেলে 90,000 কোটি দি। 5 আগস্টের নাশকতার মামলায় সম্প্রতি কারাভোগ করা এই জনপ্রতিনিধি জামিনে মুক্ত হয়ে আবারও তার দলবল নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সম্প্রতি তার পরিষদে তালা দিয়ে মানববন্ধন করছেন স্থানীয়রা। চেয়ারম্যান হওয়ার আগে তো মনে করেন ওনার ওয়ার্ড হচ্ছে 4 নম্বর ওয়ার্ড, এই তো আগে এখানে ছিল না। এরপর থেকে চেয়ারম্যান হওয়ার পর থেকে এখানে আসা যাওয়া বা এই বিল্ডিংটা করছে। যিবে সংচয় দিয়া বিজয় সংচয় দিয়া কেউ মাইনসে তুলহুনি দে কেউ তিনবেলে ন ঢুকি কেউ তুমি ঢুকি। তার অপকর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার স্থলে যোগ্য চেয়ারম্যান নির্বাচনের দাবি এলাকাবাসীর। নীতি চেয়ারম্যান অবসারণ চাই আরা 7টা বুতর আরা জনগণে খইনে আরা ওরে নসাই ও জেনে আরার পরিষদ তাই না পারবান। নিউজ ডেস্ক, দেশ টিভি।
নেত্রকোনা শহরকে যানজট মুক্ত করতে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল কাজ। অবশেষে সে জট খুলেছে। পুরোদমে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ। 2026 সালের জুনেই কাজ শেষ হবে বলে আশাবাদী সড়ক বিভাগ। সাইফুল আরিফ জুয়েলের তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারুফের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের ধর্মপাশা মধ্যনগর সহ নেত্রকোনার মোহনগঞ্জ, বারোহাট্টা ও কমলাকান্দা থেকে ঢাকা ময়মনসিংহগামী যানবাহন যায় নেত্রকোনা শহরের ভেতর দিয়েই। শহরের ছোট সড়কে ভারী যানবাহন চলাচলে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজটের। নিরসনে 2022 সালে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। 13.2 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি শহরের বাংলা এলাকা থেকে শুরু হয়ে চল্লিশা হয়ে মিশে গেছে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের সাথে। জমি অধিগ্রহণ সহ পুরো কাজের বরাদ্দ ধরা হয় 294 কোটি টাকা। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেড ও মেসার্স জামিল ইকবাল। কাজ শুরু হয় 2022 সালের মে মাসে, শেষ হওয়ার কথা 2024 সালের জুনে। তবে জমি অধিগ্রহণ জটিলতায় আটকে যায় কাজ, ফলে সময় বাড়ানো হয় 2026 সালের জুন পর্যন্ত। গেল 5 আগস্ট সরকার পতনের পর আরেক দফা আটকে যায় প্রকল্পের কাজ। তবে সব বাধা কাটিয়ে সম্প্রতি পুরোদমে কাজ শুরু হয়েছে এ প্রকল্পের। ইতোমধ্যেই দৃশ্যমান সড়কের সেতু ও কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা স্থানীয়দের। যদি এই রাস্তাটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এদিকে 500 এলাকা লোকজন আছে, এখান থেকে কষ্ট করে আপনি ঢাকা বাস স্ট্যান্ড যাইতে হইব না বা 40 যাইতে হইব না, আমরা এখান থেকে সরাসরি গাড়ি পাবো। জায়গার মান বাড়বে, এটা অবশ্যই, এটা তো আর কোন লাগে না, তো এটা তো অবশ্যই জায়গার মান তো বাড়বে। এই রাস্তাটা হওয়াতে সকলের একটা জীবনযাত্রার মান কিন্তু বেড়ে গেছে। ওইখানে কাঠা প্রতি জমির দাম ছিল 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, 10% জমি। এখন ওই জায়গায় 1% এখন 5 লক্ষ 6 লক্ষ টাকা দাম হচ্ছে, কিন্তু মানুষ জমি বিক্রি করতেছে না। কারণ এই জায়গায় এখন শিল্পায়নের একটা মানুষ পরিকল্পনা নিচ্ছে, শিল্পায়ন হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে। কোনো বাধা না থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো ছিল, এগুলো এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন ক্ষতিগ্রস্তরা তারা ক্ষতিপূরণ পাচ্ছে এবং আমাদের প্রকল্পের সমস্ত জটিলতা কাটিয়ে এখন প্রকল্পের কাজ পুরোদমে চলমান রয়েছে। তো প্রকল্পে আপাতত কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাইপাস সড়কটি ঘিরে নতুন স্বপ্ন বুনছেন এলাকাবাসী, অপেক্ষায় দীর্ঘ যানজট থেকে মুক্তির। নিউজ ডেস্ক, দেশ টিভি। 2 বছর ধরে চলছে বাগেরহাট রামপাল মংলা আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস সোহান। সোহান, এখনো কাজ শেষ করতে না পারার কারণটা নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? বাগেরহাট রামপাল এবং মোংলা যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, এই সড়কটিতে সংস্কার, মজবুতিকরণ এবং প্রশস্তকরণ কাজ শুরু হয় 2022 সালের দিকে। আসলে এরপর থেকে কিন্তু এখানে কাজ চলছে ঢিমে তালে মূলত কাজ চলছে এবং এই সড়কটির যে 33 কিলোমিটার আর 800 মিটার কাজ, এই কাজ হচ্ছে 4টি প্যাকেজে হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু বলি যে বাগেরহাটের 10 আনি থেকে মোংলা পর্যন্ত যে 33.800 কিলোমিটার যে রাস্তা, এই রাস্তা 4টে প্যাকেজে কাজ চলছে। প্রথম যে প্যাকেজ, এই প্যাকেজটি হচ্ছে 10 আনি থেকে হেলাতলা পর্যন্ত যে 10 কিলোমিটার রাস্তা রয়েছে, সেই রাস্তা, এই রাস্তার কাজটি করছে মূলত মাহবুব ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 92,70,000 টাকা মূল্যে, এই 92,70,00,000 টাকা মূল্যে এই কাজটি করা হচ্ছে। মূলত 2 বছর ধরে এই কাজটি চললেও আসলে এই সড়কের দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি এবং সড়কটি এখন পর্যন্ত যান চলাচলের অনুপযোগী রয়ে গেছে। আমরা সকাল থেকে এই সড়কের বিভিন্ন স্থান ঘুরেছি, আমরা ঘুরে দেখেছি যে বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরা এবং অনেক জায়গা কিন্তু পিচ উঠে ডেবেও গেছে। এই রাস্তাটির অবস্থা হচ্ছে এখন এমন যে যখন রোদ থাকে তখন ধুলা ময়লায় গাড়ি চলাচল করতে পারে না, আবার যখন সামান্য বৃষ্টি পড়ে তখন কিন্তু ট্রাক, বাস
এবং অটো যেগুলো থাকে তারা ডেবে যায় এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এই রাস্তায়। এখানে যে শুধু যানবাহন চালক এবং পথচারীরা বিপদে পড়ে তা নয়, এই রাস্তার দুই পাশে যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু এই সড়ক খারাপ থাকার কারণে ভোগান্তিতে পড়েন। আমার সাথে কিছু স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো যে তারা কি ধরনের ভোগান্তিতে পড়েন। ধন্যবাদ দেশ টিভিকে। আমাদের এই রাস্তার বিভিন্ন জায়গায় গাড়ি ফেসে যাচ্ছে, ইট বালু বোঝাই গাড়িগুলো ফেসে যাচ্ছে, 2-3 দিন এইভাবে ফেলানো থাকে, রাস্তা জাম হয়ে যায়। আর গাড়ি ঘোড়া যে অবস্থা তাতে সবারই খুব দুর্বিষহ অবস্থা। আমাদের ধন্যবাদ আপনাকে। আসলে জানাচ্ছিলেন যে কি ধরনের অবস্থা। আমরা এই রাস্তা সম্পর্কে জানতে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন ঠিকাদারকে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে এবং 2025 সালের 30 মার্চ পর্যন্ত এই রাস্তার কাজের যে সময়সীমা রয়েছে এই সময়ের মধ্যে যদি কাজ না করতে পারে তাহলে ঠিকাদারের চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে এবং নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে দ্রুত কাজ সম্পন্ন করা হবে। বাগেরহাটের কারাপাড়া এলাকা থেকে আমার কাছে এই ছিল রাস্তা সংস্কারের সর্বশেষ খবর। ধন্যবাদ সোহান। বাগেরহাট থেকে আঞ্চলিক মহাসড়ক সংস্কারের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভাঙ্গা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল পর্যন্ত 129 কিলোমিটার রাস্তার কাজ শুরু না হওয়ায় সরু সড়কে চলছে যানবাহন। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়ার কারণ কি বলছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এশিয়ান হাইওয়ের নেটওয়ার্কের আওতায় ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ইতিমধ্যে কাজ শেষ হয়েছে, কিন্তু ভাঙ্গা থেকে যশোর হয়ে নড়াইল বেনাপোল পর্যন্ত যে 129 কিলোমিটার সড়ক রয়েছে সেই সড়কটি আসলে কাজকাম শুরু না হওয়ার কারণে মূলত এই সড়কে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মানুষের চলাচল করতে হচ্ছে। কারণ এর আগে এই সড়কে খুব অল্প যানবাহন চলাচল করত, আর বিশেষ করে মাওয়া এবং আমাদের পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই সড়কে যানবাহন চলাচল বেড়েছে কয়েক গুণ, যার কারণে এর আগে কিন্তু এই সড়কে অল্প যে যানবাহনগুলো চলাচল তাতে কিন্তু খুব বেশি সমস্যা হতো না, কিন্তু বিশেষ করে এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন কিন্তু চলাচল করলেও কিন্তু এইটা দিয়ে নতুন করে কিন্তু তেমন কোনো কাজকাম হয়নি। বিগত সময়ে একনেকে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত সড়কটি কিন্তু অনুমোদন হয়ে আছে, অনুমোদন হয়ে থাকলেও কিন্তু এই সড়কটি এখন কয়েক হাজার যানবাহনকে যারা এই সড়কে চলাচল করে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আসলে এখনো এই মুহূর্তেই কিন্তু এই সড়কটিতে এভাবে কিছুক্ষণ আগেও একটি ট্রাক সড়কে পড়ে থাকার কারণে কিন্তু ব্যাপক আকারে যানজটের সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে। সেটি অবশ্য পুলিশ প্রশাসন সড়কটিকে যানবাহন এখন অনেকটা কম আছে, আমরা দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে। এখনো কিন্তু যে সড়কটি রয়েছে এই সড়কটি যদি নতুন করে সংস্কার করে এবং এই কার্যক্রমটি যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সড়কে যে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সেইখান থেকে কিন্তু আমরা অনেকটা ঝুঁকিমুক্ত হতে পারবো বলে আমরা এখানকার যে শ্রমিক বা অন্য মালিক সমিতির সঙ্গে কথা তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই সড়কটি দ্রুত সময়ের মধ্যে যদি প্রশস্ত করা না হয় তাহলে কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতেছে এবং ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছেন। তো এই ছিল ভাঙ্গা নড়াইল বেনাপোল সড়কে নড়াইল থেকে সর্বশেষ। ধন্যবাদ শরীফুল আপনাকে। পরীক্ষামূলকভাবে লিনিয়ান ফুল চাষ করে সফল হয়েছেন বাগেরহাটের ফয়সাল। দেশের মাটিতে বিদেশি এই ফুল দেখতে ভিড় করছেন স্থানীয়রা। ভবিষ্যতে বাণিজ্যিকভাবে লিনিয়ান চাষের সম্ভাবনা দেখছেন উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা। সহকর্মী এস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। নেদারল্যান্ড, ইউরোপ ও উত্তর আমেরিকার মতো শীত প্রধান দেশের লিলিয়াম ফুল ফুটে আছে বাগেরহাটের ফয়সালের নার্সারিতে, ছড়াচ্ছে শোভা।
নেদারল্যান্ড থেকে 200টি কন্দ এনে 1% জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন মোল্লাহাটের গাফরা গ্রামের কৃষি উদ্যোক্তা ফয়সাল আহমেদ। সাধারণত 2 মাসে ফুল আসার কথা থাকলেও তার বাগানে ফুল এসেছে মাত্র 34 দিনে। বিদেশি এই ফুল দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। নতুন ফুলের চাষ বাইরে থেকে আসছে ফুলটা, এটা দেখার জন্য মূলত আসছি। আসে আমার দেখে খুব ভালো লাগছে ফুলটা। আমি এখানে আসছি যে লিলিয়াম ফুলের একটা চারা রোপণ করছে এখানে, আমি দেখতে আসছি মধ্যবর্তী একগ্রহ নার্সারিতে। এই ফুল সম্পর্কে আমি কিছু অভিজ্ঞতা লাভ করলাম যে এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ ছাড়াই শুধুমাত্র ভার্মি কম্পোস্টের মাধ্যমে অনেক সুন্দর একটা চারা রোপণ করা হয়েছে। কৃষিতে বৈচিত্র্য সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরির জন্যই এই ফুল চাষ শুরু করা হয়েছে বলে জানান উদ্যোক্তা ফয়সাল। আমি সবসময় নতুন নতুন কিছু করার চিন্তা ভাবনা থাকে, তো এর ভিতরে লাল তীর কোম্পানি আমাদের হচ্ছে যে একটা প্রপোজাল দেয় যে বিদেশ থেকে এই ধরনের লিলিয়াম ফুলের ভাল্ব আসবে, যেটা হচ্ছে দক্ষিণাঞ্চলের ট্রায়াল হবে। এটা আমরা ভবিষ্যৎ দেখতেছি, অনেক ভালো ভবিষ্যৎ, কারণ এটা অনেক উচ্চ মূল্যে এই ফুলগুলো বিক্রি হয়। শীত প্রধান দেশে ফুল হওয়ায় পলিনেট হাউসে লিলিয়াম চাষ করতে হয়, যা জটিল এক পদ্ধতি। সরকার সহযোগিতা করলে লাভজনক এই ফুলের চাষ বৃদ্ধি পাবে বলে মনে করছে কৃষি বিভাগ। আমাদের একজন তরুণ উদ্যোক্তা ফয়সাল এইটা চাষটি করেছে এবং এখানে একটি স্টিকের দাম 250 থেকে 300 টাকা, এবং এটা বাংলাদেশের বাজারে প্রচুর সম্ভাবনা রয়েছে। আমাদের এই এলাকায় যদি এরকম উদ্যোক্তা সৃষ্টি করা যায় তাহলে কিন্তু এই ফুল চাষের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। ফয়সালের পলিনেট হাউসে লিলিয়াম ফুল ছাড়াও আছে উচ্চ ফলনশীল মরিচ, টমেটো, বেগুন, টিস্যু কালচার কলা, ক্যাপসিকাম, পেঁপে সহ বিভিন্ন জাতের চারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।